This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল কথা এখন উচ্ছেদে ছেদ হকার উচ্ছেদে শহরের রাস্তায় বুলডোজার দেখা যায়নি শুক্রবার টানা 4 দিন বুলডোজার অভিযানের পর কিন্তু পূর্ণচ্ছেদ হলো কি বীরভূমের ছবিটা আপনাদের দেখাতে চাইবো তাহলেই বুঝবেন কেন এই প্রশ্ন করছি ছবিটা দেখুন বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ফুটপাতের ওপরে অস্থায়ীভাবে তৈরি করা ছাউনি শেড এ ছবি বীরভূমের বোলপুরের বোলপুর পুরসভা হকার নিয়ন্ত্রণ করতে গিয়েছিল আজ শুক্রবার বুলডোজার চলতে শুরু করতেই গোল বাঁধে হকাররা চড়াও হন পুরসভার লোকজনের ওপর দেখুন অশান্তির ছবি আমাদের বৈধ দোকান আমাদের আজ থেকে নয় 1998 সাল থেকে আমাদের এই দোকান চলছে আজকে যদি দোকান ভেঙে দেয় আমাদের তাহলে আমরা খাবো কি উপর থেকে নির্দেশ পেয়ে নেমেছে সেখানে যদি পৌরসভার কর্মীদের গায়ে হাত তোলে সেটাই বলুন সেটা কি ঠিক হচ্ছে এই হকার অসন্তোষ আন্দাজ করেই তো ছেদ পড়েছে বুলডোজার অভিযানে বৃহস্পতিতে সেই বার্তাই তো দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দেখুন প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাহলে মুখ্যমন্ত্রী থামতে বললেন বৃহস্পতিবার শুক্রবারও বুলডোজার চলল বোলপুরে কি করে ঠোঁটকাটা কতবার প্রশ্ন করেছে খোদ মমতা ব্যানার্জির কথাতেও কাজ হয় না নানা ইস্যুতে খোদ মমতা ব্যানার্জি থামতে বললেন তাও থামা হলো না তবে কলকাতায় হাই পাওয়ার্ড কমিটি রেডি গেট সেট গো মিটিংও হলো হকারদের বিকল্প ব্যবস্থা কি হতে পারে ভাবনায় আছে কি কমন গোডাউন হকারদের জন্য রাস্তায় নির্দিষ্ট অংশ ছেড়ে হকারদের ডালা এইসব ভাবনা আয়োজন সারতে 1 মাস সময় দিয়েছেন মমতা ব্যানার্জি ডেডলাইন কিন্তু হকাররা রাজি তো সেই অসাধ্য সাধন করতেই কি পাশাপাশি কাছাকাছি ববি হাকিম অরূপ বিশ্বাস দেবাশিস কুমার অতীন ঘোষরা টান টান টেনশন শুরু হয়েছে সপ্তাহের প্রথম দিন সপ্তাহ শেষ হতে চলল টেনশন থামার নাম নেই সোমবার নবান্নে পুরপ্রধান সরকারি অফিসারদের বৈঠকে মুখ্যমন্ত্রী বলে দেন সেদিন শুধু তিনি বলবেন বাকিরা শুনবেন তারপর অবিরাম বোমাবর্ষণ মন্ত্রী নেতা পুরপ্রধান পুলিশ কেউ ছাড় পায়নি মিটিং শেষ হতে না হতেই রে রে করে শুরু হয়ে গেল অভিযান হকার জবরদখলের বিরুদ্ধে নেমে পড়ল পুলিশ প্রশাসন আবার ডাক নবান্নে গতকাল মুখ্যমন্ত্রীর ইউটার্ন দেখিয়েছিলাম আপাতত অপারেশন বন্ধ কলকাতার হকারদের ব্যবস্থা করতে কমিটি গড়লেন মন্ত্রিসভার 2 নম্বর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ডেপুটি মেয়র অতীন ঘোষ প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাস মেয়র পরিষদ দেবাশিস কুমার আর দেবব্রত মজুমদারের তৈরি এই কমিটি আজ বৈঠকে বসলো রাস্তায় নামলো হকারদের সঙ্গে কথাবার্তা হলো সরকার বিরোধী দুপক্ষের নেতারাই মুখ খুলছেন কিন্তু তাদের কথা শুনে বোঝাই যাচ্ছে হচ্ছেটা কি সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না তাঁরাও কেউ বলছেন ভাইপোর ডানা ছাড়তে এই ব্যবস্থা
শাসক দলের নেতারা যে যেমন পারছেন বলছেন, কেউই বোধহয় মুখ্যমন্ত্রীর কৌশলটা ঠিক ধরতে পারছেন না। একটা রঙ্গতামাশার পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কিছুদিনের জন্য তিনি এই কাজটা করছেন। 3 দিনের এই নাটক বা এই হকার কাউন্সিলরদেরকে গালিগালাজ করা, কিন্তু কেন করছেন এই বিষয়টি কিন্তু এখনো আমি বলবো যে সামনে আসেনি। হ্যাঁ, ভাইপোর হাত থেকে ক্ষমতাটাকে নিজের হাতে নিয়ে আসতে হবে, তাই এসব করছেন। সবার নাম বলেছে, সুজিত বোস, অরূপ বিশ্বাস, গৌতম দেব, পিরাদা দেবের নাম একবারও বলেছে, অথচ দায় ভারটা তো 90% পিরাদা দেবদের। উনি কলকাতার মেয়র। আপনার এই চেহারাগুলো ঢাকা থাকে ভোটের সময়। আজ নির্বাচনের পর কেন আক্রমণ? কারণ নির্বাচনের পর শহরের ভোট কমেছে, শহরের মানুষকে খুশি করতে হকারদের উপরে আক্রমণ নেমে এলো। হকার বলুন বা বেআইনি পার্কিং বলুন, যেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে, যার জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবোচিত এবং সময়োচিতভাবে রাজধর্ম পালন করছেন। কোথাও হকার উচ্ছেদ করিনি, যেটা আমরা ভেঙেছি, পুলিশ যেটা ভেঙেছে সেটা হকার নয়, সেটা হচ্ছে ইললিগ্যাল স্ট্রাকচার ইন গভর্নমেন্ট ল্যান্ড। উচ্ছেদ যদি না হয়, যদি তাদেরকে সরানো না হয়, তাহলে রাজ্যবাসী আপনাদের প্রচার মাধ্যমের বিভিন্ন ক্যামেরার মধ্যে দিয়ে যেসব জেসিপি বুলডোজার নিয়ে ফাঁকা করা হচ্ছে, তো সেগুলো কি? তাহলে কি এরপরে মহাশূন্যে হকারদের জন্য জায়গার ব্যবস্থা করবেন মেয়র সাহেব? সেইটাই কি ইঙ্গিত করছেন? হকার তো আর ভাইপো নয়। হকাররা কি ভাইপো? 250 কোটি টাকা ইডি নিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে তার জামা নেই, প্যান্ট নেই, জুতো নেই, কিছুই নাই। অন্যায়ভাবে সরকারি জমি দখল করে, ফুটপাত দখল করে এমন কিছু কাজ যদি করা হয় যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়, সেই জায়গাটা যাতে না হয়, সেটাই মমতা ব্যানার্জি বলেছেন। যোগী আবার ছক হয়েছিল, 24 ঘন্টার মধ্যে চলে গেছে। মানে যোগী বাবার বদলে যোগী মাতা হতে গেছিলেন। দোকান ভেঙে দেওয়া হচ্ছে, 3 দিন ধরে মস্তানি চলছে। কোথাও বুলডোজার বাবা, এখানে বুলডোজার মা চলে এসছে, বুলডোজার দিয়ে মস্তানি করছেন আপনি। হকারদের সমান গুরুত্ব দিয়ে তাদের রিহ্যাবিলিটেট করা, তাদের জন্য অন্য জায়গা দেখে দেওয়া, আলাদা বিল্ডিং করা, এই সমস্ত কিছুর কথাও কিন্তু সমানভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন। ব্রাত্য বসুর একটা নাটক দেখেছিলাম, উইঙ্কেল টুইঙ্কেল। সেখানে একজন 19 বছর ঘুমিয়েছিল। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী 13 বছর ঘুমিয়েছিলেন। হঠাৎ জেগে উঠেই বললেন কলকাতাকে পরিষ্কার করতে হবে 24 ঘন্টা। তারপরে বলছেন সময় দিলাম। আচ্ছা, যদি সময় দেন তাহলে বাকিদের যাদের ভাঙলেন তাদের কেন ভাঙলেন? যাদের ভাঙলেন তাদেরটা কেন ভাঙলেন? যদি অন্যদের সময় দেন, আপনি হাতিবাগানে সময় দিলেন না, কলা বাগানে সময় দিলেন, এটা তো ঠিক না। বেহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই 2টো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজস্র কান্না। এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। আচ্ছা, যোগী রাজ্যেও চোখের জল পড়ে বুলডোজারের পর? যাকে গতকাল মাঝেরহাট স্টেশনের উল্টো দিকে পোর্টের জমির জবরদখল তুলে দেয় পুলিশ। ওখানকার বাসিন্দারা গতকাল যে প্রশ্ন তুলেছিলেন আজ সেটাই বললেন বিরোধী দলনেতা। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন। আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। জবরদখলকারী যদি কেউ হয় তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু, এটা হতে পারে না। এসব অবান্তর কথা, কথায় কথায় ব্যক্তিগত আক্রমণ, বাংলার মানুষ যে এই ব্যক্তি আক্রমণ, কথায় কথায় মুখ্যমন্ত্রীকে, কথায় কথায় অভিষেককে ব্যক্তি আক্রমণ বাংলার মানুষ যে পছন্দ করছেন না, সেটা 21-এর বিধানসভা নির্বাচনে, পরবর্তীকালে 23-এর পঞ্চায়েত নির্বাচনে, পরবর্তীকালে 24-এর লোকসভা নির্বাচনে বারবার বিজেপিকে এই বার্তা মানুষ দিচ্ছেন। দেখুন, বুলডোজার থেমেছে আপাতত। হ্যাঁ, বীরভূমে বা
দু একটা জায়গায় এখনো চললেও বিচ্ছিন্ন হিসেবে মুখ্যমন্ত্রী তাতে রেড সিগন্যাল দিয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, বেনিয়মের অভিযোগ হিমালয়ের চূড়া ছুঁয়ে ফেলবে এ রাজ্যে, তবু শেষ হবে না এমন দশা। মুখ্যমন্ত্রী কার্যত চাবুক হাতে নেমেছেন। তিনি কড়া, অ্যাকশন চালু, জেলায় জেলায় শোরগোল, অভিযোগের রকম সকম শুধু আলাদা। আখেরে বিষয়গুলো তো এক। ওই যে একটু আগে বললাম বেনিয়ম, এর জেরে বাংলায় উত্তেজনা। অ্যাকশনের পথ দেখালেন মুখ্যমন্ত্রী, এবার রিঅ্যাকশনের পালা। কেমন সেটা দেখুন। রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। ওয়ার্স্ট পারফরমেন্স। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনাদের টাকা খাওয়ার জন্য। হাওড়ার নামেই অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী। চুন চুনকে প্রশাসনিক বৈঠকে আগের দিনই ধমক দিয়েছেন। টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। এরপরও নড়ে চড়ে না বসলে হয়? হাওড়া এমনিতেই শাসক দলের গোষ্ঠী কোন্দলে জেরবার, এবার বসতেই হচ্ছে এক টেবিলে। পুরসভায় বিশেষ বৈঠক, যুযুধান, অরূপ রায়, মনোজ তিওয়ারি এক টেবিলে। সঙ্গে হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার থেকে পুরো প্রশাসক ও পুরো কমিশনার। সব বিষয়গুলোতে যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি পড়েছে সেইগুলো নিয়েই আলোচনা হয়েছে। বেটার লেট দ্যান নেভার। আমরা শুরু করেছি আলোচনা। অ্যাকশন হতে একটু সময় লাগছে, কেন লাগছে না লাগছে সেইগুলো এনারাই বলতে পারবে যারা চেয়ারে আছে। যত বিল্ডিং বেআইনি হচ্ছে ততটা ভাঙা সম্ভব হচ্ছে না, কারণ ম্যান পাওয়ারের কারণে। যেখানে যেখানে আমার মনে হয় ইলিগাল বিল্ডিং আছে, বেআইনি পার্কিং আছে, সবকটা আমি লিখিতভাবে আমি জমা করে দিই। সর্বক্ষেত্রে পুলিশ খুব স্ট্রং অ্যাকশন নেবে। বেসুরো নেতারা এবার তাহলে এক সুরে গাইবেন। হলদিয়ায় হাইকোর্টের নির্দেশে বন্দর এলাকায় উচ্ছেদ অভিযান চলল। যদিও সেখানে বিরোধিতায় গলা ফাটালেন জেলা যুব তৃণমূল সভাপতি নিজে। উচ্ছেদের বিরুদ্ধে যুব তৃণমূল সভাপতি। ভাবুন, জবরদখলের অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের পাশেই জোড়াফুল নেতারা। এরপরে কোথায় থাকবে জানি না, এদের ভবিষ্যৎ কি কেউ জানে না। এর একটাই কারণ, হেরে গেছে নরেন্দ্র মোদীর এই রিভেঞ্জ পলিটিক্স। ওনারা বলছেন যে বিজেপি করাচ্ছে, ওনাদের মাননীয়াই তো কয়েকদিন আগে ঘোষণা করেছে যে বিভিন্ন জায়গায় বেআইনি যে সমস্ত ঝুপড়ি আছে সেগুলো দখলদার মুক্ত করতে হবে। এ তো মুখ্যমন্ত্রীরই ঘোষণা। জমি জমা বাড়িতেই গল্প শেষ নয়। জলাশয়, পুকুর, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপর কাজ হচ্ছে। বালুরঘাট পুরসভাতেই জলাশয় ভরাটের অভিযোগ ঘিরে তুলকালাম। বিরোধীরা বলছে পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডেই তো পুকুর বোজানো হচ্ছে। পৌরসভার কোনো হেলদোল নেই, কিছুই করছে না। সে বিল্ডিং থেকে শুরু করে জলাশয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই দুর্নীতিগুলো দেখতে পাচ্ছি। চেয়ারম্যানের দিকে তাকিয়েও দেখছেন না। ওনার বাড়ির পেছনে এত বড় একটা জলাশয় বা খাড়ি ভরাট হয়ে যাচ্ছে, আমি তো অবাক। কিছু মানুষ আছে জানেন তো, যে ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে তারা কি করে পাথরকে দোষ দেয়, আবার কর্মের দোষটা তারা ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা তারা কোনোদিন দেখতে পায় না। আমাদের চেয়ারম্যান সাহেব তো সদাশিব, উনি কোনো কিছুই থাকেন না, মুখ মুছে চলে যান। তবে মুখ্যমন্ত্রীর ধমকের পর একটু নড়ে চড়ে বসেছেন মহকুমা শাসক। এরপর দেখুন রাজপুর সোনারপুর পুরসভা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে জমি বিক্রি হচ্ছে, আর পুরসভা দেখতেই পাচ্ছে না। পশ্চিম মেদিনীপুর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে নেমেছে প্রশাসন। ধমকের কি মহিমা, তাই না? এগুলো একদিনে বসেছিল, একদিনে দখল হয়েছে তা তো নয়, কিন্তু পদক্ষেপ একদিনের জন্য নেওয়া হয়নি। যদি ধমকে কাজ হয়, আপনি যেদিকে তাকাবেন বেনিয়ম, দুর্নীতি, আর ধরা পড়লেই তরজা, বিতর্ক। যেমন হোর্ডিং, সেখানেও একই ব্যাপার। এই হোর্ডিংয়ে বিধাননগরের ক্ষেত্রে কমন ফ্যাক্টরের নাম কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগরের মেয়র। বেআইনি নির্মাণ থেকে হোর্ডিং, জলাশয় ভরাট, কোনো ইস্যুবাদ নেই, সবেতেই আঙুল উঠছে তাঁর দিকে। তুলছেন কারা? তাঁরই দলের লোক, তাঁরই পুর নিগমের যারা সদস্য,
চেয়ারম্যান সব্যসাচী দত্ত রাগ ঢাক করেননি, তীর ছুঁড়েছেন কৃষ্ণা চক্রবর্তীর দিকে। ঠক বাঁচতে গা উজার। আপনি যদি এখন বলেন যে কম্বলের মধ্যে থেকে লোম বাঁচতে হবে, এটা আমার পক্ষে সম্ভব। পার্কিং আইনত কোথায় আছে? টেন্ডারই তো হয়নি। রাস্তাঘাট হয়েছে কাজ, ঘুরে দেখুন না। উদাহরণটা শুনলেন? এত নাকি দুর্নীতি যে কম্বল থেকে লোম বাছার মতো। ভাবুন, তবে দত্তবাবু একা নন, ডেপুটি মেয়র যথার্থ সঙ্গত করেছেন অনিতা মণ্ডল। শুনুন ঠিক কি বলেছেন আমাদের। কেন বোর্ড মিটিং হয় না, কেন এমআইসি মিটিং হচ্ছে না, এইগুলো তো আমাকে জিজ্ঞেস করা অহেতুক, কারণ এটা তো মেয়র বলতে পারবেন, তিনি আমাদের অভিভাবিকা। এটাও সত্য যে কন্ট্রাক্টররা কেউ টেন্ডার ফেলছেন না। কেন করছেন না? তারা বলছেন টাকা পাইনি। সেই টাকা কেন পাচ্ছেন না, আমাদের অভিভাবক আছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, তিনি বলতে পারবেন। সব ওই কৃষ্ণা চক্রবর্তী। হোর্ডিং বিতর্কে হাটে হাঁড়ি ভেঙেছেন আরো একজন, ওয়েস্ট বেঙ্গল আউটডোর হোর্ডিং অ্যাসোসিয়েশনের কার্যকরী সমিতির সদস্য। তার তো স্পষ্ট কথা, শাসক দলের কাউন্সিলরদের একাংশকে টাকা দিয়ে বেআইনি হোর্ডিং বসাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। তাদের পকেটে ওই শাসক নেতারা। মুখ্যমন্ত্রী যে জায়গাটায় ধরেছেন সেই জায়গাটাই আসল জায়গায়। স্থানীয় কাউন্সিলর ব্যতি রেখে যেটা ওনারা জানেন না, এটা হতে পারে না। এটা ওনারা জানেন, কিন্তু হয়তো কোনো সময় বিভিন্ন কারণে তারা মুখ বুজেছিলেন। স্থায়ী লোক অবশ্যই তাদের ব্যক্তি কোনো স্বার্থ মিটিয়েছে, কাউকে করেছে। কিন্তু এত অভিযোগ যার দিকে ছুটে ছুটে যাচ্ছে সেই মেয়র কৃষ্ণা চক্রবর্তী মুখে কলু পাটলেন। এর আগে সপ্তাহের শুরুতেই নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছেন। তিনি আঙুল তুলেছিলেন পুরো পরিষেবার দিকে, কড়া ধমক খেয়েছেন। এবার আবার হোর্ডিং এর গুঁতো। আমাদের বকেছেন, আমাদের করতে বলেছেন, উনি আমরা করব, যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব, এবং মানুষের কাজ করতে এসছি, মানুষ বলবে, এবং নেত্রী নিজে বলেছে, ওটাই আমার কাছে শেষ কথা, আমার লাস্ট মন্ত্র। ঘুরে ফিরে সেই বাংলা যুগ। বেঙ্গালুরু বিস্ফোরণের মাস্টারমাইন্ড গ্রেফতার বাংলায়। বঙ্গের নয়া জঙ্গি মডিউলের হদিশ, তার মাথা গ্রেফতার কাঁকসা থেকে। এই বাংলা আবার নতুন কাণ্ড হলো এবার। যে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে তুলকালাম, সেখানেও লতায় পাতায় নাম জড়ালো বাংলার কৌশিক কর, স্বরূপনগরের বাসিন্দা। মধ্যমগ্রামে একটা প্রিন্টিং প্রেস আছে, আর ওই ছাপাখানাতেই বিহারের কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল। সেই প্রশ্ন ফাঁস হয়েছে, সেই ঘটনাতেই গ্রেফতার কৌশিক সহ 3 জন এই বাংলা থেকে। প্রশ্ন তো এখানেই, নিট কেলেঙ্কারির জাল বাংলাতেও চলে এলো কেন? কারণ সঞ্জয় মুখিয়া কানেকশন। কে সঞ্জয় মুখিয়া? নিটের প্রশ্ন ফাঁসের নাটের গুরু। বিহারের কনস্টেবল নিয়োগের প্রশ্ন ফাঁসেও মাথা সঞ্জীব মুখিয়া গ্যাংয়ের সূত্রেই বাংলার 3 জনকে গ্রেফতার করে বিহার পুলিশ। সঞ্জয় মুখিয়া থেকে কৌশিক করের প্রিন্টিং প্রেস, আর সেখানেই 2+2 4। ব্লেজিং সিকিউর প্রেস প্রাইভেট লিমিটেড, এটাই হচ্ছে তার মূল দরজা। এই দরজা এই মুহূর্তে খুলেছে, যদিও দীর্ঘক্ষণ ধরে তারা বন্ধ রাখছেন এই দরজা। এবং এই দরজার ঢুকেই বাদিকের যেটা বিল্ডিং, সেই বাদিকের বিল্ডিংটাই হচ্ছে এই ঠিকানার ছাপাখানা। অর্থাৎ এই ছাপাখানা থেকেই ভিন রাজ্যের বিভিন্ন প্রশ্নপত্র, সরকারি পরীক্ষা, সেখান থেকে চাকরির পরীক্ষা, সব ধরনের পরীক্ষাই কিন্তু প্রশ্নপত্র ভিন রাজ্যের বিশেষ করে এই প্রেস থেকে ছাপা হয়। এবং তারপর এই ছাপাখানা থেকে সেই প্রশ্নপত্র চলে যায় সেই রাজ্যে। বিহার পুলিশ এসে আমরা চিনি না দাদা। এই কৌশিক কর কে? আপনাদের প্রেসের মালিক? আরে দাঁড়াও, বেরাচ্ছ কেন? হ্যাঁ, আমরা চিনি না। আপনারা চেনেন না কৌশিক? গাড়ি বেরোবে তো আপনার, ওটা যেখান থেকে গাড়ি বেরোয় নাকি? আপনার কোম্পানির নামটা কি? আপনি কোম্পানির ভেতরে সিকিউরিটি তো? ভেতরে সিকিউরিটি না? আচ্ছা, মধ্যমগ্রামের এই ছাপাখানার সঙ্গে নিটের প্রশ্ন ফাঁসেরও কি কোনো যোগ রয়েছে?
আমরা কি আবার বলতে পারি বাংলাই নিরাপদ অপরাধীদের জন্য? কাঁথিতে এনআইএর জালে বেঙ্গালুরু বিস্ফোরণের 2 মাস্টারমাইন্ড, তারপরে আক্রমণ বিরোধী দলনেতার। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। ভোটের মধ্যেই প্রচার মঞ্চে সুর চড়ালেন মুখ্যমন্ত্রীও। পাল্টা বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। কাঁথি থেকে বেঙ্গালুরু বিস্ফোরণের 2 মাস্টারমাইন্ড গ্রেফতারের খবর ছড়াতেই এক্স মাধ্যমে পোস্ট অমিত মালভিয়ার লিখলেন বাংলা জঙ্গিদের স্বর্গরাজ্য। পাল্টা এক্সেই জবাব দিল রাজ্য পুলিশ। কি লিখল? রাজ্য পুলিশের কৃতিত্ব মেনেছে কেন্দ্রীয় এজেন্সিও। আর কি, সেদিনও চলেছিল। আর এই জুন মাসে আবার কাঁকসা থেকে গ্রেফতার নয়া জঙ্গি মডিউল শাহাদাতের মাথা। সেদিন শাসক বলেছিল পুলিশের কৃতিত্ব, আর বিরোধী বিজেপি পিএফআই, সিমি, জামাত, হেফাজত, আপনার বর্ধমান থেকেই সিএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্ধুগুলা শুরু করেছিল, মনে নেই আপনার? প্রথমত আমি আবার বলি, এই বাংলার সরকার, এই বাংলার প্রশাসন, এই বাংলার এসটিএফ কতটা তৎপর সেটা প্রমাণ হলো যে বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটলে তারা তৎপরতার সাথে তাদেরকে অ্যারেস্ট করে। সব কৃতিত্ব এসটিএফ এর, বিরোধী দলনেতা মানলেন। ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, তাকে এসটিএফ জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে ভারত এবং বাংলাদেশের শাহাদাত স্লিপার সেল তৈরি করছে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন। এসটিএফ কিছু করতে পারবে না। এসটিএফ যেটুকু এগোচ্ছে একটা নবান্ন থেকে ধমক খেয়ে থেমে যাবে। এটা এনআইএ কে দিতে হবে ফিট কেস। ইন্টারন্যাশনাল মডিউল কাজ করছে, ইটস এ ফিট কেস ফর এনআইএ। রাজ্য সরকারের উচিত রেকমেন্ডেশন করা এনআইএ কে দেওয়া যায়। দুর্ভাগ্যের বিষয় এটাই, এটা বাঙালি হিসেবে লজ্জা যে সমস্ত অপরাধমূলক কাজকর্মের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে আজকে পশ্চিমবঙ্গের নাম জুড়ে যাচ্ছে। দেখুন, কে কোথায় গিয়ে কদিন থাকছে না থাকছে তার সঙ্গে কোনো কনস্পিরেসিতে জড়িত থাকা বা না থাকাটা এটা ডিপেন্ড করে না। ঘটনা অন্য রাজ্যের, সেখানে কারা কি করেছে না করেছে, এখন কোনো কারণে সে কোথায় কার বাড়িতে এসে থাকলো বা কোনো দিন সে কোথাও ছিল, তার সঙ্গে তো মূল অপরাধটা বা সেই রাজ্যের কোনো সম্পর্ক নেই। জমি নিয়ে ঝামেলা, তাতে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চোপড়া, আহত কমপক্ষে 6 জন। ছবিটা দেখুন।